আজকে তোমাদের সাথে আলোচনা করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি। বালকদিগের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটা নতুন ভাবোদয় হইল। নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাষ্ঠ মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল। স্থির হইল সেটা সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে। বালকদের যে সর্দার ফটিক এই গল্পের প্রধান চরিত্র। যে ছুটি নামকরণটি এটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। গ্রাম জীবনের প্রকৃতির মধ্যে বড় হওয়া এই যে ফটিক, তার বিরুদ্ধে তার মার যে মূল অভিযোগ ছিল সেটা হচ্ছে পড়াশোনায় অমনোযোগিতা নিয়ে, আর সে যে একটু চঞ্চল প্রকৃতির ছিল সেইটা নিয়ে কিন্তু তার মার খুব অভিযোগ ছিল। আর সেজন্যই ফটিকের মামা যখন আসে তাকে নিয়ে যাবে বলে, সে কলকাতার আর যাওয়ার জন্য তার মা কিন্তু বারণ করেনি, আর ফটিকও কিন্তু যথেষ্ট যাওয়ার জন্য আগ্রহ দেখিয়েছিল। কিন্তু পরে আমরা দেখতে পাবো যে তার কিন্তু নানা কারণে ফটিক কিন্তু আবার শেষে তার মায়ের কাছেই কিন্তু ফিরে আসার জন্য আকুল হয়ে উঠেছিল। তার এই যে গ্রামের সমস্ত কিছু তারকে কিন্তু আসার জন্য হাতছানি দিচ্ছিল, কিন্তু তার মায়ের কাছে ফেরা হবে না, তার আগেই কিন্তু সব কিছু থেকে সে মুক্তি পেয়ে যাবে, তার ছুটি হয়ে যাবে চিরদিনের জন্য। আমরা দেখছি এখানে বালকের সর্দার হচ্ছে ফটিক। তার মাথায় একটা নতুন ভাবনার উদয় হয়েছিল। নদীর ধারে একটা বড় প্রকাণ্ড দেখো শালকাঠ মাছ তুলে সেটাকে রূপান্তর করার জন্য কিন্তু সে কি করেছিল, প্রতীক্ষায় ছিল। স্থির করা হয়েছিল কি যে সেটা সকলে মিলে গড়িয়ে নিয়ে যাবে। মাস্তুল হচ্ছে নৌকার পাল খাটানোর যে দণ্ড যেটা থাকে সেটাকে বলা হয়। যে ব্যক্তির কাঠ আবশ্যককালে তাহার যে কতখানি বিস্ময়, বিরক্তি এবং অসুবিধা বোধ হইবে তাহার উপলব্ধি করিয়া বালকেরা এ প্রস্তাবের সম্পূর্ণ অনুমোদন করিল। বালক দল ভেবেছিল ব্যক্তি প্রয়োজনের সময় কাঠটা খুঁজে না পেয়ে কী হবে, বিরক্ত হবে, তার অসুবিধা হবে। এই উপলব্ধি থেকেই তারা ফটিকের প্রস্তাবটা কিন্তু মেনে নিয়েছিল। কোমর বাঁধিয়া সকলেই যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপক্রম করিতেছে, এমন সময় ফটিকের কনিষ্ঠ মাখনলাল গভীরভাবে সেই গুড়ির উপর গিয়া বসিল। ছেলেরা তাহার এইরূপ উদার ঔদাসীন্য দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি সকলে যখন কোমর বেঁধে কাঠের টুকরোটি গড়ানোর কাজে মনোযোগ দিচ্ছে, সেই সময় ফটিকের ছোট ভাই মাখনলাল কী করলো, গম্ভীরভাবে সেই শাল কাঠের গুড়ির ওপর গিয়ে বসলো। এর ফলে ছেলেদের খেলায় বিঘ্ন ঘটে এবং খেলার প্রতি মাখনলালের এই উদাসীনতা তাদের মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। আসিয়া ভয়ে ভয়ে তাকে একটু আধটু ঠেলিল, কিন্তু সে তাহাতে কিছুমাত্র বিচলিত হইল না। এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল। কয়েকজন তাকে কি করলো, সামান্য ঠেললেও সে কিন্তু দেখো কি বলছে যে একটু মাত্র কিন্তু সে বিচলিত হয়নি। তাকে দেখে মনে হচ্ছিল এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করছে। অকাল তত্ত্বজ্ঞানী মানে অকালে যার তত্ত্বজ্ঞান হয়েছে। এখানটা একটুখানি বুঝিয়ে তোমাদেরকে বলি তাহলে সুবিধা হবে। ভাই মাখনলাল কি করেছিল, শালকাঠের গুড়ির ওপর উঠে বসেছিল। সেই গুড়িটিকে গড়িয়ে নিয়ে যাওয়ায় তারা তো সেই গুড়িটাকে গড়িয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিল। শালকাঠের যে গুড়িটা ছিল সেই গুড়িটাকে গড়িয়ে নিয়ে যাওয়ার জন্য ছেলেরা চেষ্টা করছিল। এবার মাখনলাল গুড়িটির ওপর, ওই শালকাঠের গুড়িটির ওপর খুব গম্ভীরভাবে বসেছিল। মাখনলালের যেহেতু বয়সটা তো অল্প, মানে ছোট ছিল সে একদমই, এবার এমনভাবে সে বসেছিল সে যেন মনে হচ্ছে কোনো কিছু, মানে কোনো জটিল কোনো বিষয় যেন সে ভাবছে। মানে তার যে অবস্থা, সেই তখনকার সেই অবস্থা, তার আবভাব দেখে সেই জন্য এখানে কিন্তু কথাটা কিন্তু বলা হয়েছে। ফটিক আসিয়া আস্ফালন করিয়া কহিল, দেখ মার খাবি, এই বেলা ওঠ। আস্ফালন মানে হচ্ছে চিৎকার।
ফটিক চিৎকার করে কি বলল, যে দেখ মার খাবি, এই বেলা উঠ। সে তাহাতে, মানে তাকে উঠে যেতে বলছে, নইলে সে মার খাবে, এরকম একটা কথা বলছে। সে তাহাতে, সে মানে এখানে কে, মাখনলাল, আরও একটু নড়িয়া চড়িয়া আসনটি বেশ স্থায়ী রূপে দখল করিয়া লইল। সে আরও যেন আঁটোসাঁটোভাবে ভালো করে নড়ে চড়ে আরও ভালোভাবে বসল। এরূপ স্থলে সাধারণের নিকট রাজসম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভ্রাতার গণ্ডদেশে অনতি বিলম্বে এক চর কষাইয়া দেয়া ফটিকের কর্তব্য ছিল। সাহস হইল না, কিন্তু এমন একটা ভাব ধারণ করিল যেন ইচ্ছা করিলেই এখনই উহাকে রীতিমতো শাসন করিয়া দিতে পারে, কিন্তু করিল না, কারণ পূর্বাপেক্ষা আর একটা ভালো খেলার মাথায় উদয় হইয়াছে, তাহাতে আর একটু বেশি মজা আছে। প্রস্তাব করিল মাখনকে শুদ্ধ ওই কাঠ গড়াতে আরম্ভ করা যাক। ফটিক ছিল এই বালক দলের নেতা। তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় বালকের দল যখন নদীর ধারে এই গুড়িটা গড়িয়ে নিয়ে যাচ্ছিল, তখন কি করেছিল, ফটিকের ভাই মাখনলাল সেই গুড়িতে বসে পড়েছিল। ওই যে যখন এখানটা পড়লাম যে দেখ মার খাবে, এই বেলা ওঠ, তাকে যখন চর মারার কথা বলে, সে তো উঠলই না, সে কি করলো, আরো ভালোভাবে ওই গুড়িটাতে চড়ে বসলো। এবার সে যেহেতু দলনেতা, তাকে তো তার সম্মানটা বজায় রাখতে হবে। সে তার অবাধ্য ভাইয়ের গালে একটা চর কষিয়ে দেওয়া ফটিকের, কিন্তু সে তার ইচ্ছা করছিল, বা সে দিতেই পারতো, কিন্তু সে সেটা করেনি, কেননা সেই সাহসটা তার হয়নি। বললো যে আর একটা খেলা মাথায় উদয় হয়ে গেছে, সেটাতে আরও বেশি মজা। সেই খেলাটা কি, যে মাখন শুদ্ধ, মানে ওই তার ভাইকে শুদ্ধ ওই গাছের গুড়িটা যেন এগিয়ে নিয়ে যাওয়া হোক, এই একটা খেলা। গুড়ির ওপর বসলো, তখন সেটা কি হলো, সেটা তো তাদের কাছে বাধা হয়ে দাঁড়ালো। গুড়িটার ওপর উঠে বসলো, তখন ফটিকের উচিত ছিল ভাইয়ের গালে একটা চর কষিয়ে দেওয়া, কিন্তু সেটি সেই মুহূর্তে সে কিন্তু করতে পারেনি। তবে মুখে ফটিক এমন একটা ভাব দেখায় যে ইচ্ছা করলেই সে কিন্তু মাখনলালকে রীতিমতো শাসন করে দিতে পারে, কিন্তু সেই শাসন করা থেকে সে বিরত থাকলো, কারণ ততক্ষণে অনেক একটা ভালো খেলার পরিকল্পনা মাথায় চলে এসছে, যাতে আরও মজা আছে। শুদ্ধ শালকাঠের গুড়িটিকে গড়ানো শুরু করা হবে, মানে আগের থেকে এই ভালো খেলাটি ফটিক প্রস্তাব করেছিল। মাখন মনে করিল ইহাতে তাহার গৌরব আছে, কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে, বা আর কাহারও মনে উদয় হয়নি। তো শালকাঠের গুড়ির ওপর দৃঢ়ভাবে মাখনলাল বসেছিল, আরও ঠিকঠাকভাবে সেই নড়ে চড়ে বসলো। এবার তাকে নিয়ে গুড়িটা গড়িয়ে দিলে তার গৌরব বৃদ্ধি পাবে। যে বিপদের সম্ভাবনা ছিল, সেটা মাখনলাল কিংবা ছেলেদের এই যে দল ছিল, অন্যান্য আরও যারা ছিল, তারাও কিন্তু সেটা বুঝতে পারেনি। ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করিল, মারো ঠেলা হেইও, সাবাস জোয়ান হেইও। গুড়ি এক পা ঘুরিতে না ঘুরিতেই মাখন তাহার গাম্ভীর্য, গৌরব এবং তত্ত্বজ্ঞান সমেত ভূমিষ্যাদ হইয়া গেল। তাহলে ছেলেরা যখনই কোমর বেঁধে শালের গুড়িটা ঠেলতে আরম্ভ করলো, তখনই সেটা এক পাক ঘোরার সঙ্গে সঙ্গেই মাখনলাল কি হলো, মাটিতে গড়িয়ে পড়ে যায়। গড়িয়ে তো পড়ে, সেটার সাথে কি থাকে, মানে মাখনলাল তাহার গাম্ভীর্য, গৌরব এবং তত্ত্বজ্ঞান সমেত কিন্তু মাটিতে গড়িয়ে পড়ে যায়। খেলার আরম্ভই এইরূপ আশাদিত ফল করিয়া অন্যান্য বালকেরা বিশেষ রুষ্ট হইয়া উঠিল, কিন্তু ফটিক কিছু শশব্যস্ত হইল। মাখন তৎক্ষণাৎ ভূমিশয্যা ছাড়িয়া ফটিকার উপরে গিয়া পড়িল, একেবারে অন্ধভাবে মারিতে লাগিল। তাহার নাকে মুখে আঁচড় কাটিয়া কাঁদিতে কাঁদিতে গৃহাভিমুখে গমন করিল। খেলা ভাঙিয়া গেল। বুঝতে পারছি যে এই ঘটনায় অন্যান্য যারা ছিল তারা আনন্দ পেলেও ফটিক একটু শশব্যস্ত হয়ে উঠল। মাখনলাল কি করলো, তারপর মাটি থেকে উঠে ফটিককে মারতে শুরু করলো, যাচ্ছে তাই ভাবে মারতে শুরু করলো, এবং তার নাকে মুখে আঁচড় কেটে দেয়। তারপর সে কাঁদতে কাঁদতে কি করে, বাড়ির দিকে চলে যায়। ফটিকদেরও কি হয় দেখো, খেলা ভেঙে যায়। ফটিক গোটা কত কাশ উৎপাটন করিয়া লইয়া একটা অর্ধ নিমগ্ন নৌকার গলুইয়ের উপরে চড়িয়া বসিয়া চুপচাপ করি কাশের গোড়া চিবাইতে লাগিল। মাখনলাল কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে যাওয়ার পর ফটিকদের খেলা ভেঙে গেল।
ফটিক একটা নৌকার গোলইয়ের ওপর বসে কাশের গোড়া চিবোতে থাকে। এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে আসিয়া লাগিল। একটি অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গোপ এবং পাকা চুল লইয়া বাহির হইয়া আসিলেন। বালককে জিজ্ঞাসা করিলেন, চক্রবর্তীদের বাড়ি কোথায়? বালক ডাঁটা চিবাইতে চিবাইতে কইল, ওই হোতা। কিন্তু কোন দিকে যে নির্দেশ করিল কাহারও বুঝিবার সাধ্য রইল না। ভদ্রলোকটি আবার জিজ্ঞাসা করিলেন, কোথা? সে বলিল, জানি নে, বলিয়া পূর্ববৎ তৃণমূল হইতে রসগ্রহণে প্রবৃত্ত হইল। বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করিয়া চক্রবর্তীদের গিয়ের সন্ধানে চলিল। বিলম্বে বাগা বাগদি আসিয়া কইল, ফটিক দাদা, মা ডাকছে। ফটিক কইল, যাব না। বাগা তাহাকে বলপূর্বক আড়কোলা করিয়া তুলিয়া লইয়া গেল। ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুঁড়িতে লাগিল। তাহলে আমরা দেখতে পারলাম যে ফটিক আবার কি করলো, সেটা চিবাইতে চিবাইতে সে বলল ওই হতো, মানে ওই দিকে। কিন্তু কোন দিকে যে নির্দেশ করলো সেটা কিন্তু বোঝার সাধ্য কারণ নেই। ভদ্রলোকটি মানে পরে আমরা দেখব, এটা হচ্ছে যে ভদ্রলোকের কথা বলা হচ্ছে সেটা কিন্তু এই যে ফটিকেরই মামা বিশ্বম্বর বাবুর কথা বলা হচ্ছে, সেটা আমরা বুঝতে পারবো। যে তিনি জিজ্ঞাসা করলেন যে মানে কোথায় যে সে ইন্ডিকেট করছে সেটা তো সে বুঝতে পারলো না, সেই জন্য আবার জিজ্ঞাসা করলো। সে বলিল, জানি নে, মানে ফটিক বলল যে জানি না। তখন এই বিশ্বম্বর বাবু কি করলো, আবার অন্যান্য লোকের সাহায্য অবলম্বন করিয়া এই চক্রবর্তীদের গৃহটা কিন্তু খুঁজে নিল। তারপরে আমরা কি দেখলাম, বাগদি এসে ফটিককে জানায় যে তার মা ডাকছে। ফটিক যাবে না জানায়, কিন্তু বাঘা তাকে কি করে, বাঘা তাকে কিন্তু বলপূর্বক সেখানে নিয়ে যায়। কে দেখিবা মাত্র তাহার মা অগ্নিমূর্তি হইয়া কইলেন, আবার তুই মাখনকে মেরেছিস? ফটিক কইল, না, মারিনি। তাহলে ফটিককে দেখা মাত্রই তার মা রেগে গেল এবং তার মা জানতে চায় যে সে মাখনকে মেরেছে কিনা। ফটিক কিন্তু অস্বীকার করে, সে জানায় যে সে মারেনি। ফের মিথ্যে কথা বলছিস, কখনো মারিনি, মাখনকে জিজ্ঞাসা করো। তা ফটিক জানায় যে সে কিন্তু মাখনকে মারেনি, মাখনকে জিজ্ঞাসা করতে বলছে। মাখনকে প্রশ্ন করাতে মাখন আপনার পূর্ব নালিশের সমর্থন করিয়া বলিল, হ্যাঁ মেরেছে। তো মাখনকে জিজ্ঞাসা করায়, সে বলল যে হ্যাঁ মেরেছে। তখন আর ফটিকের সহ্য হইল না, দ্রুত গিয়ে মাখনকে এক সশব্দ চর কষাইয়া দিয়ে কইল, ফের মিথ্যে কথা। তাহলে সে রেগে গেল, সে প্রচণ্ড রেগে গিয়ে, কেন ফটিক এই যে মিথ্যে কথা, বারবার যে এই মিথ্যে কথাগুলো সে কিন্তু সহ্য করতে পারতো না। তো সে কিন্তু তখন মারেনি, কিন্তু এখন যখন দেখছে যে মাখনলাল মিথ্যে কথা বলছে মাখন, তখন কিন্তু সে রেগে গেল। সে রেগে গিয়ে কিন্তু তাকে একটা সশব্দে চর কষিয়ে দেয়। ফটিকের এই আচরণ সহ্য করতে কিন্তু আবার তার মা পারেনি। দেখো, মা মাখনের পক্ষ লইয়া ফটিককে সবেগে নাড়া দিয়ে তার পৃষ্ঠে 2-3টা প্রবল চপেটঘাত করিলেন। ফটিক মাকে ঠেলাইয়া দিল। মা চিৎকার করিয়া কইলেন, তুই আমার গায়ে হাত তুলিস? তাহলে ফটিকের এই আচরণ সহ্য করতে না পেরে তার মা ফটিককে পাল্টা কি করে 2-3 বার চর মারেন। ফটিক এই সময় তার মাকে ঠেলা দেয়। ফটিকের মা এই আচরণের তে কি করে, চিৎকার করে, সে ফটিক যখন এরকম করে সে তার মা চিৎকার করে ওঠে এবং সেই সময় তা চিৎকার করে ওঠে, এবার বলে যে তুই আমার গায়ে হাত তুলছিস। এমন সময় সেই কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকিয়া বলিলেন, কি হচ্ছে তোমাদের? এমন সময় সেই কাঁচা পাকা যে ফটিককে জিজ্ঞাসা করেছিল চক্রবর্তীদের বাড়ি কোথায়, তিনি এসেছেন। এসে বলছে, কি হচ্ছে তোমাদের? তাহলে এই যে একটা মানে অশান্তি হচ্ছিল, এই রকম যে ঘটনা ঘটছিল এই সিচুয়েশানে, তাহলে সেই যেটা বললাম যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফটিকের মামা বিশ্বম্বর বাবু, তিনি এসে বললেন যে কি হচ্ছে তোমাদের। ফটিকের মা বিস্ময়ে আনন্দে অভিভূত হইয়া কহিলেন, ও মা, এ যে দাদা, তুমি কবে এলে? বলিয়া গড় প্রণাম করিলেন। মা আনন্দে অভিভূত হয়ে তার দাদাকে জিজ্ঞাসা করলেন যে তিনি কবে এলেন, গড় প্রণাম করিলেন, তাকে প্রণাম করিলেন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে পরেরটা আলোচনা করব।